ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমাদের সবাইকে এবিসি স্কুলের আকিনায় স্বাগতম। তোমরা জানো, তোমাদের এই চ্যানেলটিতে মূলত এনসিটিভি ক্লাস 3 to 10 এর যে গণিত বই রয়েছে তার সকল অধ্যায়ের পার্ট টু পার্ট সলিউশন করার আমি চেষ্টা করি। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের সর্বশেষ পাঠ নিয়ে কথা বলবো। তোমাদের তৃতীয় পাঠ পর্যন্ত, তোমাদের 65 পৃষ্ঠার 3-এর 2 নম্বর পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা 3-এর 3 নম্বরটা সমাধান করব। প্রথমেই অঙ্কটাকে আমরা পড়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যে জনাব শম্পার মাসিক বেতন ৭৫০০ টাকা। প্রতি মাসে তার খরচ হয় ৭২৫০ টাকা। তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন সেটা আমাদের বের করতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এই অঙ্কগুলোকে কিন্তু আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু মাসিক আয় এবং ব্যয়ের হিসাব দেওয়া আছে, বাট আমাদের প্রশ্নে চেয়েছে যে সে বছরে কত টাকা জমাতে পারে। তাহলে প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি এক বছর সমান 12 মাস। এই কথাটাকে প্রথমে আমরা লিখে নেব। এরপরে আমরা লিখব যে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য দেখো, একটু খেয়াল করো তোমরা। এখানে সে এক মাসে ইনকাম করত ৭৫০০ টাকা। আচ্ছা, তাহলে এক মাসে ইনকাম থেকে এক মাসের যে ব্যয় সেটাকে বাদ দিতে হবে। তাহলে তো বন্ধুরা আমরা সে এক মাসে কত টাকা সঞ্চয় করে সেটা পেয়ে যাব। আবার সেটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করতে পারি তাহলে কিন্তু তার 12 মাসে কত টাকা সঞ্চয় হয় সেটা আমরা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এরপরে এই গাণিতিক বাক্যটাকে আমরা সমাধান করব। প্রথম গাণিতিক বাক্যটাকে উঠিয়ে নেব। এরপরে অ্যাট ফার্স্ট এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে দেখো, এটা বিয়োগ করলে হচ্ছে 250। এখন যদি আমরা 250কে 12 দিয়ে গুণ করি তাহলে কত আসছে দেখো তো, 3000। অর্থাৎ ফাইনালি বন্ধুরা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম যে জনাব শম্পা বছরে 3000 টাকা সঞ্চয় করতে পারে। তাহলে আমরা এখন লিখব যে অতএব জনাব শম্পা বছরে 3000 টাকা জমাতে পারে। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক এইভাবে খুব সহজে কিন্তু তোমরা অঙ্কটার সমাধান করতে পারো। এরপরে আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা অ্যাট ফার্স্ট আমরা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে সেটা বের করতে হবে।
বন্ধুরা, এই ধরনের অঙ্ক তোমরা নিশ্চয়ই এর আগে অনেক করেছো। তাহলে এখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, রূপা এবং মনিরের টোটাল টাকা হচ্ছে 750 টাকা, কিন্তু এখানে ছোট্ট একটা শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে মনিরের কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি থাকবে। তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করবো দেখো। অঙ্কটাকে আমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারি। দেখো, এই কথাটা লিখে আমরা তাদের দুজনার টোটাল টাকা থেকে মনিরের যে টাকাটা বেশি আছে সেই টাকাটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা দুজনার অর্ধেক অর্ধেক টাকা। তাহলে সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা রূপার কাছে কত টাকা আছে সেটা পেয়ে যাব। তো বন্ধুরা, 875 থেকে যদি আমরা 125 বিয়োগ করি তাহলে আমরা পাবো 750। এরপরে 750কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা রূপার কাছে কত টাকা আছে সেটা পেয়ে যাব। তাহলে 750কে তোমরা 2 দ্বারা ভাগ করো, তোমরা রেজাল্টটা পাবে হচ্ছে 375। সাইডে তোমরা ভাগটা করতে পারো, 2 দ্বারা 750কে ভাগটা করতে পারো। তো এখানে দেখো 7-এর মধ্যে 2 প্রথমে যাচ্ছে 3 বার, 3 দুগুণ 6। এখন দেখো 15, তো 15-এর মধ্যে 2 যাচ্ছে 7 বার, 7 দুগুণ 14, বিয়োগ করলে থাকতেছে 1। এরপরে শূন্যকে নামিয়ে নিয়ে আসলে 10-এর মধ্যে 2 যাচ্ছে 5 বার। ঠিক এইভাবে আমরা রূপার কাছে কত টাকা আছে সেটা প্রথমত বের করে নিলাম। দেন আমরা মনির কাছে কত টাকা আছে দেখো। তাহলে আমরা এখন লিখব, অতএব মনির কাছে আছে, দেখো এই টাকাটা তো অবশ্যই তার কাছে আছে 775, প্লাস এই যে মনির যে টাকাটা বেশি ছিল সেই টাকাটা এখন এই টাকাটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমরা মনির টোটাল টাকাটা পেয়ে যাব। তো 375-এর সঙ্গে 125 যোগ করলে আমরা পাচ্ছি 500 টাকা। বন্ধুরা, এই অঙ্কের 2টা অ্যান্সার, একটা হচ্ছে রূপার 375 টাকা এবং মনির হচ্ছে 500 টাকা। ঠিক এভাবে তোমরা লিখতে পারো যে অতএব রূপার কাছে আছে 375 টাকা এবং মনির কাছে আছে 500 টাকা। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করবো তোমরা, এখানে কিন্তু আসলে 3-এর যে 3টা অঙ্ক ছিল এই 3টা অঙ্ককে কিন্তু সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলা হয়েছিল। বাট 4 থেকে 7 পর্যন্ত এগুলোকে কিন্তু তোমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে না, এগুলোকে সরাসরি তোমরা সাজিয়ে লিখে সমাধান করতে পারো। ওকে, তাহলে আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, এখানে বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, অর্থাৎ এই 55 বছরের মধ্যে পিতা এবং পুত্রের দুজনের বয়সই রয়েছে। এরপরে বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 গুণ হয় পিতার বয়স হবে সেই ক্ষেত্রে 4 গুণ। তাহলে এখন আমাদের পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত সেটা বের করতে হবে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। প্রথমে আমরা ধরে নেব মনে করি পুত্রের বয়স 1 গুণ। ওকে, এবার ধরে নেওয়ার পরে আমরা এখন লিখতে পারি যে পুত্রের বয়স সমান
পুত্রের বয়সের 1 গুণ, এরপর পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। তাহলে যদি আমরা এই দুটাকে যোগ করে নিই তাহলে আমরা লিখতে পারি যে অতএব পিতা পুত্রের বয়সের সমষ্টি, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হচ্ছে? দেখো এখানে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, অর্থাৎ পুত্রের বয়সের 5 গুণ। বন্ধুরা, আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? 55 বছর। আর পিতা পুত্রের বয়সের সমষ্টি ইকুয়াল আমরা কি পেয়েছি? পুত্রের বয়সের 5 গুণ। অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে 5 গুণ সমান কত বলতো? 55 বছর। তাহলে 5 গুণ সমান যদি 55 বছর হয়, এখান থেকে 1 গুণ সমান কত হবে বের করো। 1 গুণ সমান 55কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। অতএব 1 গুণ সমান 55কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 11। ওকে, দেখো তাহলে আমরা ধরে নিয়েছিলাম, দেখো এই যে পুত্রের বয়স আমরা 1 গুণ ধরে নিয়েছিলাম, আর 1 গুণ সমান আমরা কত পেয়েছি? 11 বছর। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব পুত্রের বয়স 11 বছর। দেন আমরা পিতার বয়স বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, পিতার বয়স তোমরা দুইভাবে বের করতে পারো। একটা প্রসেস হচ্ছে তোমাদের পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 55, সেই 55 থেকে যদি তোমরা 11 বছর অর্থাৎ পুত্রের বয়সটা বিয়োগ করো তাহলেও তোমরা পিতার বয়স পেয়ে যাবে। অথবা দেখো পিতার বয়স ধরে নিয়েছিলাম আমরা পুত্রের বয়সের 4 গুণ, সো আমরা পেয়েছি 1 গুণ ইকুয়াল 11 বছর। তো 11কে 4 দ্বারা গুণ করলেও কিন্তু আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে আমরা সেটাই করব। পিতার বয়স পুত্রের বয়সের যেহেতু 4 গুণ, সেহেতু পুত্রের বয়সকে 4 দ্বারা আমরা গুণ করলাম, তাহলে 4 11 44 বছর। তাহলে ফাইনালি আমরা কিন্তু পিতা এবং পুত্রের দুজনেরই বয়স আলাদা আলাদাভাবে পেয়ে গেলাম। এখন তোমরা অ্যান্সার লিখতে পারো যে পিতার বয়স 44 বছর এবং পুত্রের বয়স 11 বছর। এটাই অ্যান্সার। বন্ধুরা, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। অঙ্কটা আসলে পরীক্ষায় তোমাদের খুবই আসার সম্ভাবনা রয়েছে। সো এই অঙ্কের টিউটোরিয়ালটা তোমরা আরও একবার টেনে দেখতে পারো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো এরপরে তোমাদের আমরা 6 নম্বর অঙ্কের সমাধানটা করব। প্রথমেই অঙ্কটাকে পড়ে নেওয়া যাক। দেখো এখানে বলেছে যে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। ওকে, তাহলে এখানে দেখো একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে একটি মুরগির দাম কত সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা একটি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম বের করে নেব। তাহলে লিখো একটি হাঁসের দাম দেওয়া আছে কত?
85 টাকা। অতএব 3টি হাঁসের দাম কত হচ্ছে? 50কে 3 দ্বারা গুণ করে, তো 50কে 3 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 255 টাকা। বন্ধুরা দেখো, আমাদের প্রথম লাইনে ছিল যে 4টি মুরগি এবং 3টি হাঁসের একত্রে দাম কত ছিল? 639 টাকা ছিল। ওকে, এখান থেকে যদি আমরা 3টি হাঁসের দাম বাদ দিই তাহলে বলো তো কি থাকবে? ভেরি সিম্পল, 3টি হাঁসের দাম যদি আমরা বাদ দিই তাহলে অনলি 4টি মুরগির দাম থাকবে। তাহলে সেই কথা থেকে আমরা লিখবো, এটাকে বিয়োগ করব। তাহলে 3টি হাঁসের দাম বাদ দিলে থাকবে 4টি হাঁসের দাম, 4টি মুরগির দাম। তাহলে বিয়োগ করব আমরা এখন। 9 থেকে যদি 5 বিয়োগ করি আমরা থাকতেছে 4। এরপরে দেখো 5 আছে কত হলে 13 হবে 8-এ, হাতে থাকবে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 6 হবে 3। অর্থাৎ আমরা 4টি মুরগির দাম পেলাম 384 টাকা। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেহেতু 4টি মুরগির দাম 384 টাকা, তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একটি মুরগির দাম আমরা পেয়ে যাব। তাহলে সেই কথাটাকে আমরা এখন লিখব যে আবার 4টি মুরগির দাম 384 টাকা। অতএব একটি মুরগির দাম 384-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব। তাহলে 384-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 4 38-এর মধ্যে যাচ্ছে 9 বার, 4 9 36, এরপরে বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি। এরপরে 4কে নিচে নামিয়ে নিয়ে আসো, তো 24-এর মধ্যে 4 যাচ্ছে 6 বার। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম। আমরা অ্যান্সার পাচ্ছি 96। তাহলে বন্ধুরা এই অঙ্কে কিন্তু আমাদের এটাই চেয়েছিল, অর্থাৎ একটি মুরগির দাম বের করতে বলেছিল। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব একটি মুরগির দাম 96 টাকা। উত্তর 96 টাকা। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক ছিল। তো প্রথমেই আমরা কি করলাম, আমরা একটি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম বের করে নিলাম। এরপর কি করলাম, আমাদের টোটাল যে দাম দেওয়া ছিল অর্থাৎ 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম, সেখান থেকে আমরা 3টি হাঁসের দামকে বাদ দিলাম। সেই ক্ষেত্রে আমরা 4টি মুরগির দাম পেয়ে গেলাম। আবার 4টি মুরগির দাম থেকে আমরা একটি মুরগির দাম বের করলাম, 4টি মুরগির দামকে 4 দ্বারা ভাগ করে। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে তোমাদের 7 নম্বরে যে অঙ্কটা রয়েছে, দেখো এখানে বলেছে যে নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। তো এই জিনিসগুলো পরীক্ষায় কখনো আসলে এভাবে আসবে না, তবে তোমরা এগুলো প্র্যাকটিস করে নেবে। ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সকল বিষয়ের প্রতি তোমরা একটা গভীর ভালোবাসা তৈরি করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমরা একদিন অনেক ভালো কিছু করতে পারবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।